টু এক্সপ্লেন ভার্স বিডি। স্বাগতম আপনাদের আমাদের এই জাদুকরী গল্পের জগতে, যেখানে সিনেমা আর সিরিজ শুধু চোখে দেখা নয়, অনুভব করা যায় হৃদয়ের গভীর কোনো অচেনা প্রান্তে। আমি এক্সপ্লেন ভার্স বিডি, আর আজ আপনাদের নিয়ে যাচ্ছি এমন এক রহস্যের ভিতরে যেখানে অন্ধকার শুধু ভয় দেখায় না, মাঝে মাঝে প্রশ্ন তোলে, কে ছিল আসল ডাইনি? এটি কোনো সাধারণ হরর কাহিনী নয়, এটি একটি বাংলা সিরিজ ডাইনি বা ডেইনি, যার প্রতিটি দৃশ্য যেন কুয়াশায় ঢাকা একটা পরিত্যক্ত পথ, যেখানে পা রাখলেই শোনা যায় এক চাপা কান্না, এক ভাঙা অতীতের দীর্ঘশ্বাস। একটা একাকী মেয়ে, একটা প্রাচীন গ্রামের বুকের নিচে ঘুমিয়ে থাকা কিছু অশরীরী অভিশাপ, আর কিছু এমন প্রশ্ন যার উত্তর জানলে শরীর জমে যায় আর আত্মা কেঁপে ওঠে নীরবে। আপনারা জানেন তো, কিছু গল্প আছে যেগুলো দেখা যায় না, শুধু অনুভব করা যায়, ঠিক যেমন ডাইনি, একটি গল্প যা ভয়কে ছুঁয়ে যায় খুব গভীরে, যেখানে রক্ত নয়, ভীতির রং হয় নিঃশব্দ ধূসর। এই ভিডিওতে আমরা খুঁজে বের করব ডাইনি সিরিজের প্রতিটি স্তর, প্রতিটি মোড়, চরিত্রগুলোর অস্থিরতা আর ভিতরের আর্তনাদ, আর সেই ভয়াল থিম যা এই সিরিজকে বানিয়ে তুলেছে একটি সত্যিকারের হরর অভিজ্ঞতা। আপনি যদি ভয় ভালোবাসেন, যদি সত্য আর অজানার মাঝে হাঁটতে ভয় না পান, তবে এই ভিডিওটা ঠিক আপনার জন্য। তবে এক মিনিট, আপনি কি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন? যদি এখনো না করে থাকেন, তবে এখনই সাবস্ক্রাইব করুন, কারণ এমন গল্প, এমন রহস্য, এমন অনুভব আপনি নিশ্চয়ই মিস করতে চাইবেন না। তো চলুন শুরু করি আজকের ভয়ের গল্প, ডাইনি। চারদিকে ছড়িয়ে থাকা ধূলিধূসর এক গ্রাম, পিছনের পাহাড়ে গা ছমছমে বাতাস বয়ে যাচ্ছে। গ্রামের মন্দির ঘাটের পাশে ভিড় জমেছে শতাধিক মানুষ, শিশু, বৃদ্ধ, পুরুষ, মহিলা, কেউ বাদ নেই। আর তাদের সামনে দাঁড়িয়ে আছে গ্রামের প্রধান মুথিয়া, কঠোর মুখ, চোখে আগুন। গ্রামের এক পুরনো ভাঙা ঘরের সামনে সবাই দাঁড়িয়ে। ঘরের ভেতর থেকে টানতে টানতে বের করে আনা হচ্ছে এক মহিলাকে, চুল ছেঁড়া, মুখে রক্ত, চোখে আতঙ্ক। গ্রামের লোকজন চিৎকার করে বলছে, ডাইন, ডাইন, একেই ওর প্রাপ্য শাস্তি দিতে হবে। একদল মানুষ তাকে পেটাতে পেটাতে অচেতন করে ফেলে। তারপর সেই নিথর দেহকে টেনে নিয়ে যাওয়া হয় নদীর ধার ঘেঁষে থাকা জলার পাড়ে। সেখানে আগুন জ্বলছে, কাঠ জড়ো করা হয়েছে আগেই। আরও অনেকে বলছে, যা করেছে তার শাস্তি এটাই, একে জ্বালিয়ে ফেলতে হবে। কেউ থামায় না, কেউ বাধা দেয় না। এ যেন এক সম্মিলিত নৃশংসতা, যেখানে অন্যায়ের সংজ্ঞা হারিয়ে গেছে ভয় আর কুসংস্কারের আগুনে। ঠিক এই সময়ই 1000 কিলোমিটার দূর থেকে একটা গাড়ি এসে থামে গ্রামের ঢোকার পথে। সেখান থেকে নেমে আসে এক তরুণী, পাতা। আধুনিক পোশাক, অথচ চোখে এক গভীর ক্লান্তি। পাতা বহু বছর পর ফিরেছে এই গ্রামে। লন্ডনের জীবন ছেড়ে আবার সেই ফেলে আসা যন্ত্রণার ভেতর ফিরে এসেছে সে সোজা চলে যাচ্ছে তার চাচা বারিন সাহেবের কাছে। বারিন সাহেব একজন আইনজীবী, আর পাতার বাবার মৃত্যুর পর তিনিই সমস্ত উইলের কাগজপত্র সামলাচ্ছেন। পাতার অতীতও খুব সহজ ছিল না। তার বাবা ছিলেন এক ধনী জমিদার, কড়া মেজাজের মানুষ, আর পাতা একদিন ভালোবেসে ফেলেছিল একজনকে যে ছিল সামাজিকভাবে নিম্নবর্গের। বাবার চোখে সেটা ছিল অসম্মান, আর তাই পাতা যখন বিয়ের সিদ্ধান্ত নেয়, বাবা তা প্রত্যাখ্যান করে। এক রাতে সে পালিয়ে যায়। সে চেয়েছিল ভালোবাসাকে আঁকড়ে ধরতে, কিন্তু জীবন তো আর সবসময় মনের মতো হয় না। বিয়েটা টেকেনি, ডিভোর্স হয়ে যায়, আর পাতা কখনো আর ফিরে আসেনি গ্রামে। এখন বাবা মারা গেছেন, আর উইলের শর্ত অনুযায়ী সম্পত্তি ভাগ হবে 2 বোন, পাতা আর লতার মধ্যে। কিন্তু শর্তে লেখা আছে এমন কিছু যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিতে পারে। বারিন সাহেব পাতাকে বললেন, পাতা, তোমার বাবার উইলে একটা বিশেষ শর্ত আছে। এই সম্পত্তি তখনই তোমার হবে যদি তুমি এই গ্রামে পরবর্তী 7 দিন অবস্থান করো, এই বাড়িতে একা। পাতার মুখে
এক মুহূর্তের স্তব্ধতা। চোখের ভিতর বয়ে যায় পুরনো স্মৃতি, আর দূরে গ্রামে তখনও ভেসে আসছে এক চাপা কান্নার শব্দ। যেটা কি সত্যিই কোনো মানুষের, নাকি সেই ডাইনের? বাড়িন চাচা যখন উইলের শর্ত বলেছিলেন, পাতা যেন কিছুক্ষণের জন্য স্থির হয়ে গিয়েছিল, কিন্তু তার চোখে ছিল একটা স্পষ্ট সংকল্প। সেই শর্ত মানবে, কারণ এই সম্পত্তির উপর কেবল টাকা নয়, ছিল অনেক অতীতের প্রশ্নেরও উত্তর। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। উইল খোলার জন্য দরকার দুই বোনের একসাথে থাকা, আর পাতা তো বছরের পর বছর লতার সঙ্গে কোনো যোগাযোগ রাখেনি। বাড়িন চাচার কাছেও লতার কোনো খোঁজ নেই, শুধু একটা ক্লু, একজন নারী, সীমা, যার নাম এক পুরনো খাতায় পাওয়া গিয়েছিল। সেই খাতাটা দিয়েছিল বাড়ির এক পুরনো কাজের মহিলা, যিনি পাতাকে বলেছিলেন, এই ডায়েরিটা আপনার মায়ের পুরনো জিনিসের মধ্যে ছিল, হয়তো আপনার কাজে লাগতে পারে। পাতা ডায়েরি খুলে দেখতে থাকে, ছেঁড়া পাতা, বিবর্ণ ছবি, এক সময়ের সুখের মুহূর্তগুলো যেন হঠাৎ করেই ঝড়ের মতো চোখের সামনে ঘুরে ফিরে আসে। ডায়েরির এক প্রান্তে লেখা ছিল সীমা 8457-। অস্পষ্ট নম্বর, সময়ের সাথে কিছুটা মুছে গেছে। পাতা সেই নম্বরে ফোন করে, তবে ফোন কেউ তোলে না। এক দীর্ঘ নিঃশব্দতা, শুধু ডায়ালটোনের ভেতর ভেসে আসে তার নিজের শ্বাসের শব্দ। অবশেষে সে ফোনটা নামিয়ে রাখে। পরদিন সকালবেলা আশ্চর্যভাবে সীমাই ফোন করে। তার কণ্ঠ যেন বিস্ময় আর স্মৃতির এক অদ্ভুত মিশেল। সীমা বলে, আপনি পাতা? হ্যাঁ, লতার কথা আমার মনে আছে। আজ থেকে ঠিক 10 বছর আগে সে আমাকে একটা ফোন করেছিল। তখন তার স্বামী অসুস্থ ছিলেন, আর চিকিৎসার জন্য ওদের শহরে আসতে হয়েছিল। সীমা জানায়, তখন লতা বসবাস করছিল এক অদ্ভুত নামের গ্রামে, খুনিয়াবাড়ি। সেই নাম শুনে পাতার কপালে ভাঁজ পড়ে, কেমন একটা হিমেল ভাব গায়ে লেগে যায়। পাতা সাথে সাথে বাড়িন চাচাকে কল করে। সে জানায়, আমি খুনিয়াবাড়ি যাচ্ছি, আমাকে একটা গাড়ির ব্যবস্থা করে দিন। বাড়িন চাচা কিছু না বলে শুধু বলেন, তুমি সাবধানে থেকো, ওখানে সব কিছু আগের মতো নেই। সেদিন বিকেলে পাতাকে তুলে নেয় এক তরুণ, বাদশা। বাদশা ছিল কাছের এক গ্রামের ছেলে, যার পরিবার বহু বছর ধরে পাতাদের জমিদার বাড়ির প্রতি অনুগত ছিল। বাদশা বলে, আমার বাবার আপনার পরিবারের প্রতি অনেক দয়া ছিল, আমি আপনাকে সাহায্য করতে পেরে গর্বিত। পাতা কৃতজ্ঞতা প্রকাশ করলেও তার চোখে ছিল স্পষ্ট অনাগ্রহ। সে শুধু নিজের কাজ শেষ করতে চায়, আর যত তাড়াতাড়ি সম্ভব এই অচেনা গ্রাম থেকে ফিরে যেতে চায়। বাদশা জানায়, তার কয়েকজন বন্ধু আছে যারা খুনিয়াবাড়িতে পাতাকে সাহায্য করতে পারে। তবে পাতার মুখের অভিব্যক্তি বলছিল, সেই গ্রামের মানুষের উপর খুব একটা ভরসা করে না। তার চোখে এখন একটাই লক্ষ্য, উইলের শর্ত পূরণ করে সম্পত্তির কাজ মিটিয়ে আবার শহরে ফিরে যাওয়া। আর লতা, সে যেন পাতার কাছে এখন শুধুমাত্র এক অতীতের নাম। অবশেষে দাঁড়িয়ে এসে পৌঁছায় এক অদ্ভুত জায়গায়, খুনিয়াবাড়ির সীমানা। পথ যেন থেমে গেছে, আর ঠিক তার পাশে দাঁড়িয়ে দুইটি শিশু। বাদশা জানায়, এই গ্রামের প্রধানকে জানো? শিশুরা চুপচাপ তাকিয়ে থেকে বলে, জানি গুরু, উনিই আমাদের প্রধান। আরও বলে, সবাই এখন নদীর ধারে গেছে। কেন গেছে সেই উত্তর যেন তারা দিতে চায় না। তাদের চোখেও ভয়, আর মুখে একরকম বিষণ্ণতা। বাদশা তখন পাতাকে বলে, চলুন আমরা ওদিকেই যাই, ওনারা নিশ্চয় ওখানে কিছু আলোচনা করছেন। গাড়ির চাকা ঘুরে নদীর ধারে এসে থামে, আর তখনই যেন সময় থমকে দাঁড়ায়। মানুষে মানুষে গিজ করছে জায়গাটা। প্রচণ্ড চিৎকার, রাগ, অন্ধবিশ্বাস আর এক অদ্ভুত উন্মাদনা ছড়িয়ে আছে বাতাসে। পাতা কিছু বুঝতে পারে না, কি হচ্ছে এখানে, কেন এত ভিড়। আর ঠিক তখনই পাতার চোখ পড়ে এক নারীর ওপর, যাকে গ্রামের মাঝখানে বেঁধে রাখা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন, চুল এলোমেলো, আর চোখে একরাশ ভয়। পাশের একজন চিৎকার করে বলে, ও ডাইনি, ওর জন্যই আমাদের সন্তানরা মরছে। আর তখনই কেউ আগুন ধরাতে এগিয়ে যায়। পাতা স্তব্ধ, তার শরীর জমে আসে, পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায়। ওই নারীকে দেখে তার মনে পড়ে যায় অনেক পুরানো এক দৃশ্য। একটি দালানের ছাদে বাড়িন চাচা দাঁড়িয়ে আছে পাতার বাবার সঙ্গে। বাড়িন বলেন, স্যার, কারখানার ওই মেয়েটি মারা গেছে, তবে তার একটা ছোট মেয়ে আছে।
আপনি যদি ওকে এই এস্টেটে রেখে দেন তাহলে আমাদের বিরুদ্ধে কেউ অভিযোগ আনবে না। পাতার মা তখন বলেন, আজ থেকে সে আমার নিজের মেয়ের মতো থাকবে, পাতার মতোই সে আমার মেয়ে হবে, তার নাম হবে লতা। এমনকি পাতার ছোটবেলার কিছু মুহূর্ত দেখা যায় যেখানে লতা তার পাশে দাঁড়িয়েছিল একই পোশাকে একই হাসিতে। বর্তমান পাতার নিঃশ্বাস ভারী হয়ে আসে, তার ঠোঁট কাঁপছে। সামনে যে নারীটিকে পুড়িয়ে ফেলার প্রস্তুতি চলছে সে আর কেউ না, তার নিজের বোন লতা। পাতা এবার চিৎকার করে ওঠে, থামো, ও আমার বোন, আমি চিনেছি, কেউ ওকে হাত দেবে না। বাদশা হতভম্ব হয়ে তাকিয়ে থাকে পাতার দিকে। গ্রামের লোকজনের মধ্যেও এক ধর্মের ফিসফ্যাস ছড়িয়ে পড়ে। কেউ বলে, কি বলছে মেয়েটা, ওর বোন? এটা কি শহর থেকে আসা সেই পাতার কথা বলছে? পাতার চোখে জল আর তার মুখে স্পষ্ট সংকল্প, আমি ওকে এখানে এভাবে মরতে দেব না, যেভাবেই হোক আমি ওকে ফিরিয়ে নেব। এই প্রথম পাতার ভিতরকার মানুষটা জেগে ওঠে। শুধু সম্পত্তির লোভ নয়, আজ সে একজন বোন, একজন রক্ষাকর্তা। আর এই গ্রাম, এই খুনিয়া বাড়ি, এ যেন এক অন্ধবিশ্বাসের অন্তরন্ধ্র, যেখান থেকে বাঁচতে হলে শুধু সাহস নয়, লাগবে আত্মত্যাগ। বাদশা চোখে চিন্তার মেঘ নিয়ে বলল, ওকে আমি বাঁচাবো। তখন পাতা গায়ে দ্রুত সিটের নিচ থেকে এক চৌপর বের করলো। এইটা নাও, এইটা নিয়ে গায়ে ঢেকে নাও। চৌপর ঢেকে তারা ভিড়ের মধ্যে প্রবেশ করলো। যেন পুলিশ এসে গেছে, সবাই তৎপর হয়ে ওঠে, দ্রুত লতাকে ওই ভিড়ে নিয়ে চলে গেছে। তারপর শুরু হলো নাটকীয়তা। লোকেরা উৎসবের মতো খুশি, মিছিল করে, গান গাইছে, কিন্তু আসলে তারা এক মহিলাকে পেটাচ্ছে, মারছে। পাতা আর বাদশা সাবধানে লতাকে বাঁচানোর পরিকল্পনা করছিল। তারা ভিড়ে ঢুকে লতাকে তুলে নিয়ে গাড়ির দিকে ছুটল। গাড়ির মধ্যে বসেই বাদশা চিন্তাভাবনা ভুলে গাড়ি চালাতে শুরু করলো। পথে একজনকে জিজ্ঞেস করলো, হাসপাতালের রাস্তা কোথায়? লোকটি লতাকে দেখে সরাসরি বলল, তোমরা ডাইনির কাছে হাত দিয়েছ, এবার তোমাদের সঙ্গে ভালো কিছু ঘটবে না। ফ্ল্যাশব্যাক। পাতার বাবা লতার কাছে জিজ্ঞেস করছিলেন, পাতা কোথায় পালিয়ে গেছে, কার সঙ্গে? লতা চুপ ছিল, কোনো উত্তর দিল না। অর্থাৎ তিনি রেগে গিয়ে তার ঘর থেকে লতার বের হওয়া যাওয়া বন্ধ করে দিলেন। সন্তোষ নামের একজন চাকরি করার লোক পেয়েছিলেন লতাকে নজর রাখতে, কিন্তু সন্তোষ নিজেও লতাকে ভালোবেসে ফেলে। একসময় লতা তার নামের ট্যাটু করিয়ে নিল সন্তোষের নামে। একদিন পাতার বাবা ও মাথার বাবা সেই ট্যাটু দেখে সন্তোষকে গালিগালাজ করলো, মারলো আর চাকরি থেকে বের করে দিল। লতার বিয়ে ঠিক করলো অন্য কোথাও, কিন্তু লতা সন্তোষকে ভালোবাসতো, তাই তারা দুজনে চিরকালের জন্য পালিয়ে গেল। এখন তুমি বুঝতেই পারছো কেন এত বড় এস্টেটের মেয়ে লতা এমন এক ভীতিকর গ্রামে ফিরে এসেছে। কারণ তার স্বামীর চিকিৎসার জন্য সেখানে শেকড়ের দরকার ছিল, তাই সে বাধ্য হয়ে ওই অন্ধকার গ্রামে বেঁধে আছে, অদ্ভুত বিশ্বাস আর নিষ্ঠুরতার মাঝে। আর লতা, যে একসময় ছিল হাসি খুশি মেয়েটি, আজ সে একমাত্র নির্ভরশীল, একাকী। আর ডাইনি বলে ছেলেমেয়েরা যখন সন্ত্রস্ত, তখন লতা তার নিঃশব্দ বেদনার মুখে জর্জরিত। কেন সাহায্যের দরকার পড়ল? চলুন আবার গল্পের মূল দিকে ফিরে যায়। বাদশা আর পাতা লতাকে নিয়ে দ্রুত গ্রামীণ সরকারি হাসপাতালে পৌঁছল, কিন্তু সেখানে তারা যা দেখল সেটি ছিল শিউরে ওঠার মতো। গ্রামের মানুষগুলো, ছোট বড় নারী পুরুষ সবাই লতাকে ডাইনি বলে ডাকছিল। হাসপাতালের হেড নার্স ও ছুঁতেও সাহস পায়নি তাকে। ভাবো তো, গ্রামের এই অন্ধকার কুসংস্কার কত গভীর ছিল। পাতা তখন ডাক্তারদের কাছে গেল এবং তার আঘাতের বিস্তারিত জানালো। ডাক্তাররা বলল লতা এতটাই গুরুতর আহত যে তাকে বড় শহরের হাসপাতালে রেফার করতে হবে। অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা শুরু হলো। ততক্ষণে প্রাথমিক চিকিৎসা দেওয়া শুরু হলো। নার্সরা বাধা দিলেও পড়াশোনা করা মানুষ হিসাবে তারা নার্সদের কথা উপেক্ষা করলো। এখানেই এক মুহূর্তে পাতা রেগে গেল। নার্সকে বলল, তুমি চুপ করে থাকো, যদি এখানে কিছু ভুল হয় তার দায় আমরা নেব। হাসপাতালের ভিতরে নেটওয়ার্ক আসে না, শুধুমাত্র বাইরে একটি গাছের নিচে একটু সিগন্যাল পাওয়া যায়। বাদশা তখন ফোন করতে গিয়ে ফিরে এলো, কারণ হাসপাতালের বাইরে ভিড় জমে গিয়েছিল। তারপর সবাইকে বলল,
এই সব লোকজন দরজা বন্ধ করে দিয়েছে যাতে কেউ বাইরে থেকে ঢুকতে না পারে। এরা সবাই লতাকে মারতে চাইছিল। আমরাও পাতা ল্যান্ডলাইনে কথা বলেছিলাম, কিন্তু নেটওয়ার্কের সমস্যার কারণে ফোনটা কাজ করেনি। এমন সময় হাসপাতালে উপস্থিত গ্রামের প্রধান জন গুরু হঠাৎ ল্যান্ডলাইনের তার কেটে দিল। ফ্ল্যাশব্যাক। লতা যখন প্রথম বাড়িতে এসেছিল তখন পাতার মা তাকে আন্তরিকভাবে গ্রহণ করেছিলেন। সে সময় তার নাম দিয়েছিলেন লালি, একটি মায়াময় নাম। কিন্তু পরে নিজের বায়োলজিক্যাল মায়ের হাত থেকে তাকে অন্য নামে ডাকা শুরু হলো, লতা। বর্তমান হাসপাতালের দরজার বাইরে জন গুরু, গ্রাম প্রধান, আসলো এবং প্রথমে পাতাকে, তারপর বাদশাকে সরাসরি হুমকি দিল, এখানে তোমাদের থাকার কোনো অধিকার নেই। যদি এখানে আরও সমস্যা সৃষ্টি করো তোমাদের কঠোর পরিণতি ভোগ করতে হবে। গল্প এগোচ্ছে আরও গাঢ় অন্ধকারের দিকে, যেখানে বিশ্বাস আর কুসংস্কারের লড়াই চলছে চোখে চোখ রেখে। তারা লতাকে হাসপাতালে নিয়ে এসেছে, কিন্তু মাত্র দুজন। পুরো গ্রাম তাদের বিরুদ্ধে। পাতার বাদশা বুঝতে পারছে যদি লতাকে ছেড়ে দেয় তবে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। পাতা ডাক্তারকে বলল, আমাদের লতাকে বাঁচাতে হবে। আমরা একা, কিন্তু আমরা হার মানব না। ডাক্তার তখন নার্সদের ঝাঁপটা দিল। হেড নার্সরা এখনও লতাকে ডাইনি বলে ডাকছিল। ডাক্তার বলল, আমি এখানে মানুষের জীবন বাঁচাতে এসেছি। এই কুসংস্কারের কথা একদম বিশ্বাস করব না। তোমাদের কাজ অপারেশন থিয়েটার প্রস্তুত করা। নার্সরা বাধ্য হয়ে রাজি হলো। অন্যদিকে হাসপাতালের ছোট্ট একটা জানলা দিয়ে ধীরে ধীরে ঢুকছে জন গুরুর ছেলে মাইথাল। সে বাথরুমের পেছনের ওই ছোট জানলাটি ব্যবহার করছে গোপনে। পাতা তার বোন লতার অবস্থা দেখে খুব চিন্তিত হলো। নার্স লতাকে বাইরে নিয়ে গেল পানি দিতে। ঠিক তখনই মাইথাল চুপিসারে পাতাকে ছুঁড়ে অচেতন করে ফেলে। বাইরে আমরা দেখি কিছু লোক বাদশার গাড়িতে আগুন লাগাচ্ছে। বাদশার রক্ত গরম হয়ে ওঠে। সে আগে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য জোরালো প্রচেষ্টা করে। এই গাড়িটা ছিল তার পুরো জীবন, আর এতদিনে অনেক অর্থের লেনদেন সামলাতে সামলাতে ধীরে ধীরে থেমে গিয়েছিল তার আশা, স্বপ্ন। জনগুরু আবার হুমকি দিল, যদি লতাকে না দাও আমি গেট ভেঙে ভেতরে ঢুকব। অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার সময় মাইথাল লতাকে আটকে দেয়। ফ্ল্যাশব্যাক। লতাকে দত্তক নেওয়ার কিছুদিন পর তার আসল মা অর্থাৎ বায়োলজিক্যাল মা মারা যান। গল্পের এই মোড় আরও গভীর অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে, যেখানে বিশ্বাস আর বিশ্বাসঘাতকতার মাঝে লতা আর পাতার জীবন ঝুঁকির মধ্যে। প্রেজেন্ট সময়ে মাইথাল লতাকে স্টেপ মারছিল, কিন্তু ওটা তাকে আরও বেশি ক্ষতি করাচ্ছে, তার ভেতরকার গোপন শক্তিকে জাগিয়ে তোলে। হঠাৎ বাদশা এসে মাইথালকে ধরে পেটাতে শুরু করলো। নার্স তখন বলল, সে জানগুরুর ছেলে, এখানকার মাছিম। বাইরে জনগুরু হাসপাতাল জ্বালানোর চেষ্টা করছিল, কিন্তু পাতার বাদশা মাইথালকে হোস্টেজ নিয়েছে। পাতা ফোনে জানগুরুর কাছ থেকে তার মাইক চাইল। জনগুরু হুমকি দিল, যদি হাসপাতাল জ্বালাও তাহলে আমার ছেলেকেও বাঁচাবো না। পাতা জোরালো বলে উঠল, 30 মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স চাই, আর ওই অ্যাম্বুলেন্স আসার পরেই আমরা যাব। ততক্ষণ যদি তুমি বা তোমার লোকেরা কোনো ভুল করো তাহলে মাইথালের ভাগ্য ভালো থাকবে না। জনগুরুর লোকেরা জিজ্ঞেস করলো, এখন কি করব? তারা মাইথালকে সিডেটিভ দিয়ে অজ্ঞান করে বাঁধল। অন্যদিকে লতার অস্ত্রোপচার সফল হয়। ডাক্তার বলল, লতাকে 2 ইউনিট রক্ত দরকার। পাতা নিজে রক্ত দেবে বলে সম্মতি দিল। অনেক বছর পর প্রথমবার লতাকে ছুঁয়ে মাথায় হাত বুলিয়ে সে বলল, তুই দ্রুত সুস্থ হয়ে উঠবি। সেই সময় এক বৃদ্ধ ব্যক্তি হাসপাতালে ভর্তি হচ্ছিলেন। সে বলছিল, লতা যে যন্ত্রণা সহ্য করেছে সেটা সামনে আসা কিছুই না। এখানে আমরা এক ফ্ল্যাশব্যাকে চলে যাই। 15 বছর আগে লতা আর সন্তোষ এখানে এসেছিল। তাদের বিবাহ হয়েছিল। সে সময় গ্রামে লাইট ছিল না, তাই তারা টিউবলাইট নিয়ে এসেছিল। গ্রামবাসীরা অবাক হয়েছিল, মনে করেছিল যমুনার পাশে একটা আলো ঝলমল করছে। লতাও দেখতে ছিলেন অসাধারণ সুন্দর। সবার মুখে ছিল, সন্তোষ বিদেশি বউ নিয়ে এসেছে। তাদের বিয়েতে পুরো গ্রাম উপস্থিত ছিল। এখানেই শুরু হয় এই গল্পের গভীর বাঁক। লতার ওপর খারাপ নজর পড়ে। বিয়ের ঠিক পরের দিন লতা তার বাবাকে একখানা চিঠি লিখে ডাকঘরে জমা দিতে যায়। যারা যাচ্ছিল জনগুরু আর তার লোকেরা তাকে গন্ধ গন্ধ কমেন্ট করে হেনস্থা করে। লতা বাড়ি ফিরে এই কথা তার শাশুড়িকে বলল, কিন্তু শাশুড়ি গালাগালি দিয়ে বলল, জনগুরু এখানে ভগবান, ওদের সম্মান করিস, এখন থেকে বাড়িতেই মুখ ঢাকা রেখে থাকিস। এই কথা লতার হৃদয়কে ছিন্ন ভিন্ন করে দেয়। সে কষ্টে কাতর হয়ে পড়ে। এই শুনে পিতা অতি দুঃখে তার মাকে মনে করে কান্নায় ভেঙে পড়ল। সে তাদের কাছে ক্ষমা চাইল, কারণ তার মা সে। তবে ছিল যারা লতাকে সত্যি ভালোবাসত, কিন্তু পাতা কখনো লতাকে নিজের বোন হিসাবে মেনে নেয়,
কারণ আসলে সে এখানে শুধু এসেছিল লতার সঙ্গে মিলেই তাদের সম্পত্তি অর্ধেক অর্ধেক ভাগাভাগি করার জন্য। পাতার মধ্যে লতার জন্য কোনো ভালোবাসা ছিল না, তবে এখন সত্যি বলতে গেলে পাতা অনেক দোষবোধ অনুভব করতে শুরু করলো। এই সময় হাসপাতালের পিছনের দরজায় এক গর্ভবতী মহিলা এসে প্রবেশের চেষ্টা করলো। তার প্রসব ব্যথা শুরু হয়েছিল। নার্স তাকে ঢুকতে দিচ্ছিল না। পাতা তখন নার্সকে বুঝিয়ে বলল এটা ভুল, তাকে ভেতরে যেতে দিতে হবে। নার্স মহিলাকে ভিতরে নিয়ে গেল, কিন্তু তখনই ঘটে যায় বিস্ময়কর ঘটনা। সেই গর্ভবতী মহিলা হঠাৎ ধাতব পাঞ্জা দিয়ে নার্সকে স্ট্যাব করে মেরে ফেলে। তখনই জানা যায় সেই মহিলা জনগুরুর পরিকল্পনার অংশ। তার নাম মণি, যিনি ইন্টার রিলিজিয়ন বিয়ে করেছিলেন। জনগুরু তাকে পরিবারের থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিল। আজ সে গর্ভবতী অবস্থায় হলেও ফিরে এসেছে, কারণ তার ভাই মৈথালকে প্রাণে চায়। এছাড়া এটি তার জন্য পরিবারের কাছে ফিরে যাওয়ার সুযোগও হতে পারে। যখন লতা আর হেদনাস ফিরে আসে, তখন তারা দেখে যে নার্স ওখানেই শেষ হয়ে গিয়েছিল, আর মণি মৈথালকে নিয়ে পিছনের দরজার মাধ্যমে বেরিয়ে গিয়েছিল। মণির স্বামী আর বাকিরা ওখানে আসার কথা ছিল, কিন্তু মণি বাইরে এসে দরজা লক করে দিল। এদিকে তার পানি ঝরতে শুরু করে। তখন বাচ্চা ছাদ থেকে নেমে দরজা খুলে দেয়। পাতা তার সঙ্গে বাকিদের নিয়ে এসে মণি আর মৈথালকে ভিতরে নিয়ে যায়। মণির স্বামী তখন ছুরি ছুঁড়ে দেয় পাতার ওপর, কিন্তু ছুরিটা ভুল করে মণিরই লেগে যায়। এদিকে আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখি। পাতার মায়ের টার্মিনাল রোগ ধরা পড়েছিল। ডাক্তাররা বলেছিল আর মাত্র 6 মাস বাঁচার সম্ভাবনা। পাতার বাবা, যিনি পরিবারের প্রধান ছিলেন, বাড়ির ভিতরে ঘটে যাওয়া খারাপ ঘটনার দায় লতাকে দিতেন। লতা এসব শুনেও ফেলেছিল। লতা আর কি করবে, নিজেকে পরিবারের উপর একটা বোঝা মনে হতে লাগলো। অন্তরে অন্তরে তানা তার থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করলো। ফিরে আসি বর্তমান সময়ের গল্পে। মণি ডেলিভারি দেয়, এক ছেলে সন্তানের জন্ম দেয়। ভাবো তো, এত ভুল ত্রুটির পরও তাকে ডেলিভারি করানো হলো। সেই সময় আমরা পাতাকে দেখতে পাই, যিনি সেই বুড়ো লোকটার পাশে ছিলেন। পাতা বলছিল সে তার স্বামী আরমানকে ভালোবাসত না। মায়ের মৃত্যুর পর সে এখান থেকে চলে যেতে চেয়েছিল, কারণ এই জায়গাটা তাকে ভালো লাগতো না। কিছুদিন পর আরমান কারো অন্যের প্রেমে পড়ে যায় এবং কারা ডিভোর্স করে। সে ভাবত বিদেশে গিয়ে মুক্তি পাবে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে একা মনে হতে শুরু করলো। চিন্তা করতো জীবনে কেউ যদি থাকে তাহলে ভালো হতো। সে তার মাকেও খুব মিস করত। এখন ঠিক করেছে লতা যখন সুস্থ হবে তখন তাকে লন্ডনে নিয়ে যাবে। আর তখনই সে মণি আর তার বাচ্চাদের কথা মনে পড়ে। পাতার সঙ্গে বসে সেই বুড়ো লোকটা তাকে বলে এখানে বাচ্চারা মানুষ হিসেবে জন্মায় না, বরং পশুর মতো চলে যায়। আর যাদের বাচ্চা হয় না তারা সরাসরি যায় জানগুরুর কাছে। জানগুরু আসলে একজন তান্ত্রিক, নিজেকে বড় বিদ্বান মনে করে। এরপর আমরা একটা ফ্ল্যাশব্যাকে যাই। সন্তোষ লতাকে বলেছিল ওদের বাচ্চা হয় না, তাই আমাদের জানগুরুর সাহায্য নিতে হবে। কিন্তু লতা সেটা একেবারেই মেনেনি। সন্তোষও বলেছিল আমি তোমার উপর বিশ্বাস করি না। যদিও ভালো লাগলো না, তবুও তাদের আর কোনো উপায় ছিল না। পরের দিন লতা জানগুরুর কাছে যায়। জানগুরু তাকে বন্ধ ঘরে নিয়ে গিয়ে তন্ত্র শুরু করে। লতা সঙ্গে ভুল কিছু করতে যাচ্ছিল, সে রাজি না হয়ে বেরিয়ে আসে। জানগুরু তখন বলে তুমি বেথা, তোমার কখনো সন্তান হবে না, আর যদি হয় সেটা আমি খেয়ে ফেলবো, কারণ তুমি একটা ডাইনি। তুমি ডাইনি তাই সবাই মারা যাবে। সত্যিই তাই হলো। প্রথমে সন্তোষের বাবা, তারপর মা, আর তারপর ভাই রহস্যজনকভাবে মারা যায়। জানগুরু বলেছিল সবকিছু ডাইন লতার কারণে ঘটছে। সে সন্তোষকে বলেছিল তাকে ছেড়ে দিতে, কিন্তু সন্তোষ লতার প্রতি এত ভালোবাসা পেত, সে বলল আমি ওকে ঘরের ভেতরে বন্ধ করে রাখবো, গায়ে কেউ ওকে দেখবে না, তবুও কিছু হবে না। সে ঠিক তাই করল, কিন্তু একদিন নিজে অসুস্থ হয়ে পড়ল। এখন আমরা জানি লতা পড়াশোনা করেছিল। সে ডাক্তারের সঙ্গে কথা বলে জানতে পারে এই রোগের নাম জাপানি এনসেফ্যালাইটিস, যা পশু থেকে ছড়ায়, আর আসলে তাদের বাড়ির পালিত পশুদের থেকে এসেছে। ভেড়াদের থেকে রোগ ছড়াচ্ছিল। সন্তোষকে দ্রুত শহরে চিকিৎসা করাতে হবে। এই রোগ মগজের টিস্যুর মধ্যে শোষণ ঘটায়, স্পষ্টতই পরে মৃত্যু হয়। এখানেই ঘটছিল সব। এখানে কোনো ডাইন ডরাইনের ব্যাপার ছিল না। আসলে এটা ছিল গ্রামে মুখিয়ার সরানো ঘোরটা কুসংস্কার। যাই হোক, বর্তমান সময়ে পাতা লতার কাছে বসেছিল। সে বলছিল আমি একটা বড় ভুল করেছি। আমার মা আমাকে বলেছিল তোমার খেয়াল রাখতে, কিন্তু আমি তা করিনি। সে বাচ্চা কথা বললেই চোখে জল ধরে রাখতে পারে না। বলল মায়ের মৃত্যুর পর থেকে বাবা লতাকে দোষী মনে করত, আর গোপনে তার প্রতি ঘৃণা করতে শুরু করেছিল। এমনকি আজ পর্যন্ত ওখানে আসতেও খুশি ছিল না, যেন লতা একটা নামকরা খারাপ জীবনে আটকে গেছে। কিন্তু এখনও বুঝতে পারছে সে কতটা ভুল ছিল। এই গ্রামে তো সবাই একই কাজ করত। সবাই অন্তরে অন্তরে লতাকে ঘৃণা করত। সবাই মনে করত সে ডাইনি। বাবা আর পিতা দুজনেই তার সঙ্গে এমন ব্যবহার করেছিল। এত বড় একটা ভুল ছিল একটা কুসংস্কারের ফলাফল। ভাবো তো, যদি কারো কিছু ঘটে, যদি কোনো ভুল হয়, তাহলে সবাই তো চারপাশের মানুষকে দোষ দেয়। বুঝতে চায় যে এর মধ্যে কোনো খামতি আছে, কোনো ডিফেক্ট আছে, অথবা কেউ ভাগ্যহীন,
তার ফলে চারপাশের মানুষরাও প্রভাবিত হয়। কিন্তু বাস্তবে এমন কিছু হয় না, পেছনে সবসময় থাকে কোনো না কোনো বিজ্ঞানসম্মত কারণ, যেমন এখানে যে মিশেল হোপটা ছিল। যাই হোক, এখনও লাইট চলে যায়। শুনে এসেছি গুজব লাইট কেটেছে কারণ কোনো লাভা, অন্ধকার নেমে আসে তাড়াতাড়ি। এখন তারা এখান থেকে যেতে পারবে না। পাতা সবাইকে মনির লাশ দেখিয়ে বলল, আজ জানগুরুর জিদের কারণে একটা মেয়ে মারা গেছে, আর এইভাবেই সে লোকেদের নিজের জিদের জন্য মরতে দেবে। এইভাবেই পুরো গ্রামটা তার জিদের কাছে মরতে থাকবে। সে সবার কাছে অনুরোধ করল, আমাকে লতার সঙ্গে এখান থেকে যেতে দিন, আর জানগুরুকে ভগবান মনে করবেন না। কিন্তু জানগুরু তখন তাকে খোঁচা দিয়ে বলল, তুমি কি বোঝো এখানে কি চলছে? তুমি কি ভাবো তুমি লতা আর পাতাকে রক্ষা করতে পারবে? তার পাশে দাঁড়িয়ে গ্রামের মানুষজন একসাথে একটাই ছন্দে বলে উঠল, জানগুরু সবার উপরে, ওর আদেশে চলে গ্রামটা। এদিকে আমরা দেখলাম জানগুরুয়ের লোকেরা ডাক্তারের স্ত্রীকে ধরে এখানে নিয়ে এসেছে। একজন হাতে ছুরি নিয়ে তার গলা ধরে রেখেছে, ডাক্তারকে হুমকি দিচ্ছে। পাতা ভয়ঙ্কর কণ্ঠে বলল, যদি তোমরা ডাক্তারের বউয়ের ওপর হাত তোলো তাহলে মাইথালকেও খারাপ কিছু হবে। লোকটা ঠাট্টা করে বলল, বাদশাকে দেখে মনে হয় সে কাউকে মারার মতো শক্তিশালী নয়। ঠিক তখন নার্স আর ডাক্তার প্রধান গেট খুলে দেয়, লতা আর পাতাকে বাইরে পাঠায়, আর ভিতর থেকে দরজাটা তালা বন্ধ করে দেয়। এখন লতা আর পাতা একা, নিস্তব্ধ। জানগুরু আর তার রক্ত পিপাসু সঙ্গীরা ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। তখনই পুলিশের ফোর্স এসে পড়ে। বারিন তাদের খবর দিয়েছিল, কারণ সে লতা আর পাতা দুজনের কথা ভাবছিল। একজন মহিলা অফিসার আর এক পুরুষ কনস্টেবল সঙ্গে নিয়ে পুলিশ আসে। তারা জানগুরুকে আটক করে, লতা আর পাতাকে নিরাপদে ভিতরে নিয়ে যায়। পুলিশ অফিসার জানগুরুকে ধুমকি দিয়ে বলল, আজ তোমার এখান থেকে কাজ শেষ, আর যদি পুলিশের বাধা দিতে চাও তাহলে তোমার জন্য গন্ডগোল বাড়বে। বাইরে চিফ নিজেই আইন নিজের হাতে নিয়েছিল, নিজেকে ঈশ্বর ভাবত সে। ওই সময় ভিতরে বাদশাহ মেইথালকে এক রুমে বন্দি করে ডাক্তারকে গালাগালি দিচ্ছিল। তখন নার্স এসে বলল, সে তো ডাক্তারের স্ত্রীকে ধরে রেখেছিল। বাদশাহ, লতা আর পাতা চলে গেলেও যারা এখানে থেকে যাবে জানগুরু তাদের বাঁচাতে দেবে না। ঠিক সেই মুহূর্তে আমরা পাতাকে দেখি। সে লতার কাছে বলল, এখন থেকে যেরকম মা তুমি চাইছিলে আমি ঠিক সেরকম তোমার পাশে থাকব। এরপর আমরা একটা ফ্ল্যাশব্যাকে ঢুকি। লতা সীমাকে ফোন করে জানায় সে ফিরে আসছে, কিন্তু হঠাৎ করে জানগুরু আর তার লোকেরা তাকে ধরে পেটাতে শুরু করে। ওই একই অসুস্থতা যেন আবার ফিরে এসেছে, যে অসুস্থতার কারণে আগে তার স্বামী চলে গিয়েছিল, আর সেই কারণেই সন্তোষ আর নেই। লতা দেরি করে ফিরে এসেছিল, তার ঘরবার সব ধ্বংস হয়ে গিয়েছিল। এখন লতা ভয়ে ভয়ে ঘুরে বেড়াচ্ছিল, মনের মধ্যে এক ভয়াবহ শূন্যতা নিয়ে। সে পাগলের মতো হয়ে গিয়েছিল। গ্রামের অনেকেই তার সঙ্গে খারাপ আচরণ করতে শুরু করেছিল। সে এক জীবন্ত মৃতের মতো সব সহ্য করে যাচ্ছিল। বৃদ্ধ লোকটার কথা যেন সত্যি প্রমাণিত হলো। লতা যা যা ভোগ করেছে তার কাছে এসব কিছুই ছিল না। এই মুহূর্তে লতা সচেতন হতে শুরু করেছে। সে তার মাকে নিয়ে ভাবছে, যাকে পাতার কাছে দেখা গেছে। আলোচনার বাইরে জানগুরু তার লোকদের বলছে, আরেকজন ডাইনকে মারার জন্য আরও লোক চাই। সে ডাক্তারকে ডাকে। অন্যদিকে ভিতরে মেইথাল ব্লেড দেওয়া রশি কেটে নিজেকে মুক্ত করে ফেলে। আর ডাক্তার, পাতা, বাদশারা জানগুরুকে দেখে। সে পুলিশ অফিসারের সঙ্গে কথা বলে, আমি আর আমার লোকেরা কাউকে কিছু দেখিনি, অর্থাৎ কোনো এফআইআর হবে না, কোনো রেকর্ডও থাকবে না। এরপর সে তার লোককে আদেশ দেয় এক ঝটকায় ডাক্তারের স্ত্রীর মাথা শরীর থেকে আলাদা করে দিতে। গল্প আবার ফ্ল্যাশব্যাকে ফিরে যায়, আর সেখানে দেখা যায় বন্ধুদের সঙ্গে শুরু হয় আসল সত্যের খোঁজ। যা সত্যি ঘটেছিল সেটি হলো জানগুরু ধরা পড়েছিল যে সন্তোষ আর তার পরিবার ভেড়া পালন করে ভালো টাকা আয় করেছিল। কিন্তু যখন তাদের অসুস্থতা শুরু হয় সে তাদেরকে মরে যেতে দেয়। তারপর ভেড়া আর সম্পত্তিও জোরপূর্বক নিয়ে নেয়। অর্থাৎ এই সব কিছু ছিল মূলত সেই মুখিয়ার জানগুরুর কৌশল আর খেলা। প্ল্যান ছিল এরপর সে আরও অনেক ভেড়া পালালো, বিক্রি করলো আর কিনলো, কিন্তু সবই করলো গ্রামবাসীদের মাধ্যমে, কারণ সে জানতো ভেড়ার থেকে রোগ ছড়ায়। আর এই রোগের কথা জানার পরেও সে থামেনি, কারণ সে জানতো মানুষের শরীর ঝরলেও টাকাটা তার হাতে আসবে। আর এই টাকার জন্যই সে দাঁত বের করে হাসত, কারণ লোকে মরলে সে আরেকটা জমি পেত, আরেকটা ভেড়ার পাল কিনত।
অর্থাৎ এই শয়তানি ব্যবসার সবচেয়ে পোক্ত মাথা ছিল জানগুরু নিজেই। আসল ডাইনি, আসল খুনি তো সেই ছিল। একদিন যখন তার এক লোক এসে জানালো যে মানুষ এখন অনেক বেশি মরছে আর হয়তো তাদের দিকেই সন্দেহ উঠতে পারে, তখনই সে তৈরি করলো সেই ডাইনির গল্প, যে নাকি লতা নামে এক মেয়ে এই গ্রামের কাল। তার চোখে আগুন, মুখে যন্ত্রণা আর মনের ভেতর গিলে ফেলার ইচ্ছা, যেটা নাকি আসলে ছিল জানগুরুর নিচেরই ভেতরের ছায়া। আর মানুষ যারা জানে না শিক্ষা কাকে বলে, জানে না রোগ কেমন করে গিলে খায় একটা পরিবারকে, তারা তো অন্ধের মতো মেনে নিল জানগুরুর কথা। ডাইনির ভাই ঘর ছাড়ল, পরিবার ভাঙল, মা হারালো মেয়ে, ভাই হারালো বোন। আর এই ত্রাসের মধ্যে জানগুরু গড়ে তুলল নিজের দখলদার এক আজত্ব, যেটার ভেতরে ছিল শুধু রক্ত, লাশ আর মিথ্যের মালা। যাই হোক, এখন গল্প আবার ফিরে এলো সেই মুহূর্তে যখন মৈথাল যুদ্ধের মতো এক উত্তাল দৃশ্যে বাদশাকে মেরে ফেলল আর পালাতে চাইল। ঠিক তখনই পাতা তাকে ধরল, যাকে সে ধাক্কা মেরে ফেলে দিল। কিন্তু পাতা নিজেকে শক্ত করল, মনে করল নিজের মাকে, যে একদিন বলেছিল মেয়েরা একে অপরের ঢাল হয়ে দাঁড়াবে। তখনই পাতা লড়াই শুরু করলো, কিন্তু মৈথাল ছিল অনেক শক্তিশালী। ও তাকে আঘাত করতে করতে ফেলে দিতে লাগলো আর নার্সদেরও একে একে মারতে থাকলো। ঠিক তখনই পাতা হাতে পেল সেই ধাতব ক্লটা, যেটা দিয়ে সে মৈথালের শরীর ছিঁড়ে দিতে শুরু করলো। এই মুহূর্তে জানগুরু সবকিছু দেখছিল। বাইরে পুলিশ অফিসার এসে বলল, অ্যাম্বুলেন্স ডাকো, আমাদের এখান থেকে যেতে হবে। ওদের চারপাশ ঘিরে পেল যেন মৈথালদের বাঁচিয়ে নেওয়া যায়। আর বাকি যারা এখনো জানগুরুর সাথে, তাদের যেন এই অন্ধকারেই গিলে ফেলা যায়। মানে পুলিশের মনেও এখন কিছুটা ন্যায়বোধ জন্মে নিয়েছে। কিন্তু জানগুরু তখনও হার মানেনি। সে পাশাকে বলল, ওদের যেতে দাও, শুধু মৈথালকে ছেড়ে দাও না, তুই তাকে শেষ করে দে। তখন পাশা মৈথালকে শুইয়ে ভিক্ষা চাইতে বলল, আর পেছন থেকে এক নার্স কান্না ভেজা গলায় বলল, প্লিজ ওকে ছেড়ে দিন। আসল শয়তান তো জানগুরুই, আর তাকে শেষ করাটাই ছিল সবচেয়ে বড় প্রয়োজন, কারণ ওর শয়তানি ছায়াতেই এতদিন ধরে শুধু মৃত্যু আর মিথ্যের খেলা চলেছে। একটু পর ফাইনালি অ্যাম্বুলেন্স এসে পৌঁছালো। তখন লতাকে নিয়ে পান্না জানগুরুর দল থেকে ধীরে ধীরে বেরিয়ে যেতে লাগলো। কিন্তু ঠিক তখনই যেসব গ্রামবাসী জানগুরুর হাতের পুতুল হয়ে গেছিল, তারা মৈথালকে রক্ষা করতে অ্যাম্বুলেন্সের গায়ে পেট্রোল ঢেলে দিল আর প্রায় আগুন ধরাতে চলেছিল, যেন পুরো সত্যিটাকেই আগুনে পুড়িয়ে ফেলা যায়। ঠিক সেই মুহূর্তে ফাইনালি পুলিশ ফোর্স এসে পৌঁছালো, আর বোঝা গেল যে পুলিশ অফিসার যে আগেও জানগুরুর সাথে থাকার নাটক করছিল, সে আসলে বিশ্বাসঘাতকতা করেনি, বরং সেই ছিল শেষ সময়ের আসল তাস, যে আগেই পুলিশ ফোর্সকে ডেকে এনেছিল, শুধু সময় নিচ্ছিল ঠিক মুহূর্তে আঘাত করার জন্য। এরপর সে জানগুরুকে সামনে এনে সবার সামনেই জোরে একটা থাপ্পড় মারল, আর জানগুরুকে আটকের ঘড়ি তখনই শুরু হয়ে গেল। জানগুরু থমকে গেল, আর এবার অফিসার তাকে তার অপরাধের জন্য একের পর এক কথা শুনিয়ে দিল। জানগুরুকে হাতকড়া পরানো হলো, কিন্তু তখনই পাতা চুপচাপ দাঁড়িয়ে বুঝল, সে জানে জানগুরু আইনের ফাঁক গলে আবারও বেঁচে যাবে, আর তখনই আবার কেউ একজন ডাইনি বলে অপবাদ পাবে, আর অন্য কেউ হবে লতা, অর্থাৎ অত্যাচারের প্রতিচ্ছবি। পাতা তখন বন্দুক তুলল, সে জানগুরুকে গুলি করতে যাচ্ছিল, কারণ সে জানে এই শয়তানকে শুধু বন্দি করলে চলবে না, তাকে শেষ করতেই হবে। কিন্তু ঠিক তখনই ডাক্তার এসে তার হাত থামিয়ে দেয়, কারণ আইন নিজের হাতে নেওয়া ঠিক নয়। কিন্তু পরের মুহূর্তেই সেই ডাক্তার, যে তার স্ত্রীর রক্তাক্ত মুখের কথা ভুলতে পারেনি, এক ঝাঁপে ছড়ি নিয়ে জানগুরুর বুকে ঢুকিয়ে দেয়, আর সেই সঙ্গে নিজের স্ত্রীর মৃত্যুর বদলা নেয়। জানগুরু মাটিতে লুটিয়ে পড়ে, আর তার সঙ্গে শেষ হয় তার সেই দীর্ঘকালীন শয়তানি রাজত্ব। এরপর পাতা লতাকে নিয়ে সেখান থেকে চলে যায়, আর লতা তখন বুঝে যায় পাতার শুধু তার বোন নয়, তার জীবনের একমাত্র বেঁচে যাওয়া আশ্রয়, তার ছায়া, তার শক্তি। সে এখন জানে তার মা যা বলেছিল সেটাই সত্যি। দুই বোনকে একসাথে থাকতে হবে, একে অপরের ঢাল হতে হবে, আর আজ তারা একসাথে, এক হৃদয়, এক যুদ্ধে, আর সেই ছবিটার মতোই যেটা তার বাবা রেখে গিয়েছিল, যাতে মা বোন একসাথে থাকে, ভালোবাসা নিয়ে আর কোনো ভয় ছাড়াই। আমার তখনই বুঝতে পারছিলাম লতা কোনোদিনই ভুল ছিল না, সে ছিল এক অবিচারিত, ভুল বোঝানো আত্মা। আর বুম, এইটুকুই ছিল ডাইনি সিরিজের শেষ। তো বন্ধুরা, এই ছিল ডাইনি সিরিজের পুরো গল্প, যেটা বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত। 2024 সালে ঠিক এমনইভাবে দুইজন উপজাতীয় মহিলাকে ডাইনি বলে হত্যা করা হয়েছিল। কিন্তু তাই নয়, 2023 সালেও এক 60 বছরের বৃদ্ধাকে সন্দেহের বশে পাথর ছুঁড়ে মেরে ফেলা হয়েছিল। কখনো 5 জন মহিলাকে একসাথে জীবন্ত জ্বালিয়ে মারা হয়েছে, কখনো অজস্র নিরীহ মহিলাদের রাতারাতি ডাইনি বানিয়ে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। এই ধরনের ঘটনা আজও ঘটে চলেছে সেই সব গ্রামে, যেখানে এখনও অন্ধবিশ্বাস, শিক্ষা আর মানবতার বহু পিছনে পড়ে আছে।
আসল কথা হলো এই সব নির্যাতনের পেছনে ধারা থাকে তারা নিজের অপরাধ ঢাকতে গিয়ে অন্যের ওপর দোষ চাপায়, আর সমাজের মূর্খতা ও মানসিক পশুত্ব তাদের সেই সুযোগ দেয়। যেমন মাথা, গ্রামের মুখিয়া, শুরু থেকেই লতার প্রতি বিদ্বেষী ছিল। সে জানত ভেড়ার মাধ্যমে রোগ ছড়াচ্ছে, জানত সন্তোষের অসুস্থতা ও মৃত্যুর আসল কারণ, কিন্তু সে কিচ্ছু জানেনি, বরং চুপ করে থেকে পুরো দোষটা লতার ওপর চাপিয়ে দেয়, তাকে ডাইনি বলে সমাজের সামনে তুলে ধরে। সে জানত লতার শ্বশুরবাড়ির লোকজনও এই রোগে ভুগছিল, কিন্তু তারা কেউ মুখ খুলেনি, কারণ ওদের সবার স্বার্থ জড়িত ছিল, যেন কেউ তাদের দোষারোপ করতে না পারে, যেন সত্যিটা চিরকাল গোপন থাকে। তাই তারা সবাই মিলে লতাকেই শেষ করে দিতে চেয়েছিল, যাতে সেই অন্ধকার সত্যি আর কখনো সামনে না আসে। কিন্তু ঠিক তখনই পাতা যেন এক আলোর মুখ হয়ে আসে, যেন এক দেবী রূপে আবির্ভূত হয়, যে শুধুমাত্র লতার বোন নয়, বরং অন্যায়ের বিরুদ্ধে এক সোজা সাপটা প্রতিবাদ। তার আগমনে শেষ হয় গ্রামের সেই শয়তানি রাজত্ব, আর মুখোশ খুলে যায় আসল ডাইনের, গ্রামপ্রধান জানগুরুর। এই সিরিজ শুধু একটা হরর কাহিনী নয়, বরং সমাজের এক বিভৎস বাস্তবের আয়না, যেখানে অন্ধবিশ্বাসের অন্ধকারে পুড়তে থাকে শত শত লতা, যারা কোনোদিন ডাইনি ছিল না, ছিল শুধুই এক একটা মেয়ে, ভুল বোঝা, একা, নির্যাতিত। আশা করি তোমরা এই সিরিজটা দেখে শুধু ভয় পাওনি, বরং ভাবার মতো কিছু পেয়েছ, কারণ এই গল্পটা ছিল শুধুমাত্র একটা কাল্পনিক গল্প না, এটা এখনো চলতে থাকা এক নির্মম বাস্তবতা। তো বন্ধুরা, এই ছিল ডাইনি সিরিজের অন্ধকারে ঢাকা সেই সত্যি কাহিনী, যেখানে এক বোন হয়ে উঠেছিল আশার আলো, আর আরেকজন সমাজের ছোঁয়া খেয়ে হয়ে গিয়েছিল জীবন্ত লাশ। কিন্তু শেষমেশ দাঁত ভাঙা জবাব দিয়েছিল অন্যায়ের, কুসংস্কারের আর মিথ্যের বিরুদ্ধে। এই গল্পটা শুধু বিনোদনের জন্য ছিল না, এটা ছিল একটা আয়না, যেখানে আজও অনেক পাতা হারিয়ে যায়, লতারা চুপ করে সব সহ্য করে যায়, আর জানগুরুরা শয়তানের মুখোশ পরে সমাজ চালায়। আর সেই কারণেই এক্সপ্লেন ভার্স বিডি শুধু গল্প বলে না, আমরা তোমাদের নিয়ে হাঁটতে চাই অন্ধকার গল্পের ভেতর দিয়ে আলো খুঁজে পাওয়ার আশায়। তাই যদি মনে হয় আমাদের গলায় তুমি সত্যি কিছু অনুভব করেছ, তাহলে একটা লাইক দিও, কমেন্টে জানাও কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে রেখো এক্সপ্লেন ভার্স বিডিকে, কারণ আমরা শুধু গল্প বলি না, আমরা গলা দিই তাদের হয়ে যাদের কেউ শোনে না। এটাই ছিল আজকের গল্প। দেখা হবে পরের কাহিনীতে অন্য এক অন্ধকারের মুখোমুখি।